হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। এর আগে আমি তোমাদের অনুক্রম এবং শ্রেণী প্রশ্নমালা 9 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 30-এর দাগ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকের 31-এর দাগ থেকে শুরু করব। এখানে দেখো 31-এর দাগের অঙ্কটা দেওয়া আছে। এক ব্যক্তি কতকগুলি মাসিক কিস্তির সাহায্যে ৯,৭৫০ টাকা ঋণ শোধ করে। প্রত্যেক কিস্তির পরিমাণ আগের কিস্তির চেয়ে 50 টাকা কম। প্রথম কিস্তির পরিমাণ ১,০০০ টাকা। কত সময় সম্পূর্ণ টাকা শোধ হবে? তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছি একজন ব্যক্তি মাসিক কিস্তির সাহায্যে মোট ঋণ পরিশোধ করবে হচ্ছে ৯,৭৫০ টাকা। সে এত টাকা ঋণ করেছে ৯,৭৫০ টাকা। সে এই টাকাটা আবার কিস্তি হিসাবে শোধ করবে। প্রথম কিস্তি কত টাকা দেবে না, প্রথম কিস্তি সে দেবে ১,০০০ টাকা। তাহলে প্রথম কিস্তির পরিমাণ ১,০০০ টাকা। তার পরের বারে যে কিস্তিগুলো দেবে সে প্রত্যেক কিস্তির পরিমাণ আগের কিস্তির চেয়ে 50 টাকা কম হবে। মানে প্রথম কিস্তির পরিমাণ যদি ১,০০০ টাকা হয়, তার পরের যে কিস্তির পরিমাণ ১,০০০ থেকে 50 কম হবে, মনে হয়ে যাবে ৯৫০। তারপরের কিস্তির পরিমাণ এর থেকে আরো 50 টাকা কম হয়ে যাবে, মানে 900 টাকা হয়ে যাবে। তাহলে এই যে মাসিক কিস্তির সেটা একটা সমান্তর শ্রেণী গঠন করবে। তাহলে সেখানে প্রথম পত্র হবে ১,০০০, তারপরের পত্র হয়ে যাবে ৯৫০, মানে 50 করে কমে যাবে। তারপরের পত্র হবে 900। তাহলে সমান্তর শ্রেণীর এখানে প্রথম পদ এ তার মান হচ্ছে ১,০০০, আর সাধারণ অন্তর ডি সেটা হয়ে যাবে কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করতে হবে। তাহলে 950 থেকে যদি ১,০০০ বিয়োগ করি তাহলে -50 হয়ে যাবে। আর এইভাবে মাসিক কিস্তির সাহায্যে এই যে ৯,৭৫০ টাকা কত সময়ের মধ্যে সে সম্পূর্ণভাবে পরিশোধ করতে পারবে সেটা বের করতে হবে। তাহলে ধরে নিচ্ছি সে এন মাসে সম্পূর্ণ টাকা শোধ হবে। তাহলে মোট এখান থেকে টাকা দিতে হবে ৯,৭৫০ টাকা। তাহলে মোটকে আমরা এস এন দ্বারা প্রকাশ করি। সমান্তর শ্রেণীর ক্ষেত্রে মোট পদের সংখ্যার সমষ্টিকে আমরা এস এন দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে এস এন সমান হয়ে যাবে ৯,৭৫০ টাকা। তাহলে এস এন এর একটা সূত্র ছিল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি ছিল, ইকুয়াল হয়ে যাবে ৯,৭৫০। বা এবার এখানে আছে n/2 ইন্টু 2a ছিল, তাহলে 2 ইন্টু এটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদের মানে এখানে ১,০০০ প্লাস n-1 ইন্টু ডি, তাহলে ডির মানে এখানে -50 ইকুয়াল টু ৯,৭৫০। বা n/2 ইন্টু তাহলে ১,০০০ সঙ্গে 2 গুণ করলে হয়ে যাবে ২,০০০। আর এখানে -50 দিয়ে যদি n-1কে গুণ করি তাহলে -50-এর সঙ্গে n গুণ করলে -50n। আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, 50 একে 50 হয়ে যাবে, ইকুয়াল টু ৯,৭৫০। বা n/2 ইন্টু ২,০০০-এর সঙ্গে যদি 50 যোগ করি তাহলে যাবে ২,০৫০ বিয়োগ 50n ইকুয়াল টু ৯,৭৫০। বা n/2 ইন্টু এবার এই দুটো থেকে 50 কমন নিয়ে নিতে পারি। তাহলে এখানে যদি 50 কমন নিয়ে নিই তাহলে ভিতরে থাকবে এখানে 50 4 200, হাতে থাকবে 5, 5 আর 0 50 হবে, 50 একে 50, তাহলে 41 বসবে, মাইনাস 50 একে 50, তাহলে 1n হয়, তাহলে 1n কে n লিখতে পারি, ইকুয়াল টু ৯,৭৫০। বা 2 দিয়ে কাটলে 2 25-এ 50, তাহলে এখানে রয়েছে n ইন্টু মানে 25n, আর এখানে থাকবে 41 মাইনাস n ইকুয়াল টু ৯,৭৫০। বা n ইন্টু 41 মাইনাস n ইকুয়াল টু ৯,৭৫০। আর এই 25টা যখন ডান দিকে যাবে ভাগ হয়ে যাবে নিচে। এবার ৯,৭৫০কে 25 দিয়ে কাটাকাটি করলে 25 3 75, হাতে থাকবে 22, 22 আর 5 হবে 225, তাহলে 25 9 225, আর এখানে একটা শূন্য ছিল, তাহলে 25 0 0। বা এবার n দিয়ে গুণ করলে এখান থেকে পেয়ে যাবো 41n মাইনাস n এর সঙ্গে n গুণ করলে হবে n স্কোয়ার ইকুয়াল টু 390। বা সবগুলো যদি ডান দিকে নিয়ে যায় তাহলে মাইনাস n স্কোয়ার হয়ে যাবে প্লাস n স্কোয়ার, আর প্লাস 41n হয়ে যাবে মাইনাস 41n, আর ডান দিকে ছিল প্লাস 390 ইকুয়াল টু 0। এবার এইটাকে মিডিল টার্ম করে সেখান থেকে n এর মানটা পেয়ে যাব। বা n স্কোয়ার, এবার 390কে যদি ভাঙি তাহলে এখানে একটা 3 পাচ্ছি, একটা 5, একটা 2 আর একটা 13 পাচ্ছি। তাহলে এখান থেকে যদি ভেঙে নিই তাহলে 5 3 15, আর 13 2 26, 26-এর সঙ্গে যদি 15 যোগ করি তাহলে 41 পেয়ে যাবো। তাহলে মাইনাস 41 nকে ভেঙে লিখতে পারি মাইনাস 26n মাইনাস 15n প্লাস 390 ইকুয়াল টু 0। বা এবার n কমন নিতে পারি, এখান থেকে n কমন নিলে এখানে থাকবে n মাইনাস 26 মাইনাস 15 কমন নিলে এখানে থাকবে n মাইনাস 26 ইকুয়াল টু 0। বা দুটো n মাইনাস 26 এর জন্য একটা হবে n মাইনাস 26, আর একটা পড়ে থাকবে n মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এখানে দুটো মান পাবো, তাহলে হয় n মাইনাস 26 সমান 0 অথবা n মাইনাস 15 সমান 0,
বা এন সমান পেয়ে যাবো এখান থেকে 15, বা এন সমান এখান থেকে পেয়ে যাবো -26টা যখন ডান দিকে যাবে +26 হবে। এবার এখানে এন এর দুটো মান এসছে, একটা এন এর মান 26 আর একটা এন এর মান 15। বাট এই দুটো মানের মধ্যে কোনটাকে নেবো? এবার এনটা যেটা ধরেছিলাম যে ধরি এন মাসে সম্পূর্ণ টাকা শোধ হবে, তাহলে এনটা কি ছিল? মাস ছিল। তাহলে এখানে মাসিক যে কিস্তি সেটা প্রথম মাসে 1000 টাকা দিয়েছিল, তারপরের মাসে 950, তারপরের মাসে দিচ্ছিল 900 টাকা। তাহলে এভাবে ধরে ধরে সে 26তম মাসে কত টাকা দেবে আর 15তম মাসে কত টাকা দেবে সেটা একটু বের করে চেক করে নেবো যে কত মাসে সে সম্পূর্ণ টাকা পরিশোধ করবে। তাহলে প্রথমে ধরে নেবো যে 26তম মাসে সে টাকা দেবে, তাহলে T26 এর মানটা বের করবো। বাট টিএন এর সূত্র ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সেখান থেকে 26তম মাসে সে কত টাকা দেবে সেটা পেয়ে যাবো। তাহলে T26 সমান, তাহলে লিখবো এখানে T26 সমান, তাহলে সূত্র ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর মানটা এখানে প্রথম পদের যে মানটা, এর মান এখানে 1000 আর ডির মানটা -50, এই মানটা বসাবো। তাহলে এর মান বসাবো এখানে 1000 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n এর মান এখানে 26, তাহলে 26 মাইনাস 1 ইন্টু ডি, ডির মান -50 ইকুয়াল টু 1000 আর 26 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 25 হবে ইন্টু -50 ইকুয়াল টু 1000 প্লাস মাইনাসে মাইনাস, 25-এর সঙ্গে যদি 50 গুণ করি তাহলে 25 শূন্য শূন্য, 25 5 125। তাহলে 1000 থেকে যদি 1250 বিয়োগ করি তাহলে এখানে পেয়ে যাবো -250। তাহলে টাকার পরিমাণটা মাইনাসে চলে আসছে, মানে 26তম মাসে সে -250 টাকা দেবে। তাহলে সেটা সম্ভব না, টাকাটা মাইনাসে দেওয়া সম্ভব না। তাহলে n সমান 15, এই মান বসিয়ে নেবো যে 15তম মাসে সে কত টাকা দেবে। তাহলে T15 সমান, তাহলে এই সূত্রের মান বসাবো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর মান এখানে 1000 প্লাস n মাইনাস 1, তাহলে n এর মান এখানে 15 বিয়োগ 1 ইন্টু ডি, তাহলে ডির মান এখানে -50 ইকুয়াল টু, তাহলে এখানে যাবে 1000 আর 15 থেকে 1 বিয়োগ করলে হবে 14 ইন্টু -50 ইকুয়াল টু 1000 প্লাস মাইনাসে মাইনাস, 14 শূন্য শূন্য, 14 5 70 ইকুয়াল টু, এবার 1000 থেকে 700 বিয়োগ করলে 300 টাকা পাবো। তাহলে সে 15তম মাসে 300 টাকা দিবে, মানে এইভাবে কিস্তির পরিমাণ দিতে দিতে 15তম মাসে সে দিবে 300 টাকা। আর প্রত্যেকটাকে যোগ করলে পেয়ে যাবো 9750 টাকা। তাহলে এখানে যেহেতু টাকার পরিমাণটা ধনাত্মক এসছে, তাহলে 15তম মাসটা ধরে নেবো। তাহলে অতএব ব্যক্তিটি 15 মাসে সম্পূর্ণ টাকা শোধ করবে। এরপরে 32-এর দাগে যদি আজ 1 টাকা, পরের দিন 2 টাকা, তার পরের দিন 3 টাকা এভাবে সঞ্চয় করা হয় তবে 365 দিনে মোট কত সঞ্চিত হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে যদি প্রথম দিন 1 টাকা, তার পরের দিন 2 টাকা, তারপরের দিন 3 টাকা, এইভাবে 365 দিন যদি সঞ্চয় করা হয় তাহলে মোট সঞ্চিত অর্থের পরিমাণটা কত হবে। তাহলে সঞ্চিত অর্থের পরিমাণ তার একটা সমান্তর শ্রেণী গঠন হচ্ছে এখানে। তাহলে প্রথম দিন 1 টাকা, তারপরের দিন 2 টাকা, তারপর 3 টাকা, এভাবে চলতেই থাকবে। তাহলে এই শ্রেণীটির প্রথম পদ এ, তার মানটা হয়ে যাবে 1, আর সাধারণ অন্তর ডি, তার মানটা হয়ে যাবে 2 থেকে 1 বিয়োগ করতে পারি বা 3 থেকে 2 বিয়োগ করতে পারি, তাহলে সেটা হয়ে যাবে 1। এবার এইভাবে 365 দিনে সে মোট কত টাকা সঞ্চয় করবে। এবার এখানে যে মোট পদসংখ্যার সমষ্টির সূত্র ছিল এসএন ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার সে যেহেতু 365 দিনে টাকাটা সঞ্চয় করবে, তাহলে n এর মানটা এখানে 365 বসিয়ে দেবো। তাহলে এখান থেকে পেয়ে যাবো অতএব 365 দিনে মোট সঞ্চিত অর্থের পরিমাণ, তাহলে n এর মানটা বসবে 365/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 2 ইন্টু এর মানে এখানে 1 প্লাস n মাইনাস 1, তাহলে n এর মানটা এখানে 365 মাইনাস 1 ইন্টু ডি, ডির মানটা এখানে 1 ইকুয়াল টু, তাহলে 365 নিচে হবে 2, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 1 2 প্লাস, বা 365 থেকে 1 বিয়োগ করলে হবে 364, তার সঙ্গে 1 গুণ করলে হয়ে যাবে সেই 364 ইকুয়াল টু 365/2 ইন্টু, আর 364 সঙ্গে 2 যোগ করলে হয়ে যাবে 366। আবার 366কে 2 দিয়ে কাটলে 2 1 2, হাই থাকলে 3, 2 8 16, 2 3 6, 183 পাবো ইকুয়াল টু, এবার 365কে 183 দিয়ে গুণ করলে পেয়ে যাবে এখানে 66,795। তাহলে 66,795 টাকা। তাহলে এই টাকাটা হয়ে যাবে তার 365 দিনে মোট সঞ্চিত অর্থের পরিমাণ। এরপরে 33-এর দাগে যদি একটি নলকূপ বসাতে প্রথম মিটারে 2.50 টাকা এবং পরবর্তী প্রতি মিটারে অতিরিক্ত 50 পয়সা খরচ হয়, তবে 500 মিটার গভীর নলকূপ বসানোর জন্য শেষ মিটারে কত খরচ হয় এবং নলকূপটি বসাতে মোট কত খরচ হয় তা নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে একটা নলকূপ বসাতে প্রথমে প্রতি মিটারে 2.50 টাকা খরচ হয়। 2.50 মানে
2 টাকা 50 পয়সা খরচ হয়, এটা প্রথম মিটারে। এবার পরবর্তীতে মিটার প্রতি 50 পয়সা করে অতিরিক্ত খরচ হয়। তাহলে প্রথম মিটারে খরচ হয় 2 টাকা 50 পয়সা, তাহলে তার পরের মিটারে আরও 50 পয়সা বেশি খরচ হবে। তাহলে 2 টাকা 50 পয়সা, তার সঙ্গে যদি আরও 50 পয়সা যোগ করি তাহলে 3 টাকা খরচ হবে। তার পরের মিটার খরচ হবে আরও 50 পয়সা বেশি, মানে 3 টাকা 50 পয়সা বা 3.50 টাকা। তাহলে এইভাবে চলতে থাকবে। এবারে এই যে নলকূপ বসাতে প্রতি মিটার খরচ, সেটা একটা সমান্তর শ্রেণী গঠন করবে। সেই সমান্তর শ্রেণীর প্রথম পদ এ, তার মানটা হয়ে যাবে 2.50, আর সাধারণ অন্তর ডি, সেইটা হয়ে যাবে। তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করতে হবে। তাহলে 3 থেকে যদি 2.50 বিয়োগ করি তাহলে 0.50 হবে। এবার বলেছে 500 মিটার গভীর নলকূপ বসানোর জন্য শেষ মিটারে কত খরচ হবে। এবারে প্রথম মিটার হচ্ছে 2.50, তার পরের মিটার হচ্ছে 3 টাকা, তার পরের মিটার খরচ হচ্ছে 3.50 টাকা। তাহলে এইভাবে নলকূপ বসাতে বসাতে 500 মিটারে গিয়ে কত টাকা খরচ হবে। এবার 500 মিটার কততম পদ হবে সেটা জানেনি, তাহলে ধরে নেব যে n-তম পদটা 500 মিটার। এবার n-তম পদের একটা সূত্র ছিল tn সমান a প্লাস n-1 ইন্টু টি। তাহলে এই সূত্রে n এর মানটা 500 বসিয়ে দেবো, কারণ লাস্টে n-তম পদটা সেটা হচ্ছে 500। তাহলে এখান থেকে লিখবো অতএব 500 মিটার গভীর নলকূপ বসানোর জন্য শেষ মিটার খরচ হবে ইকুয়াল টু, তাহলে a প্লাস n-1 ইন্টু টি ছিল, তাহলে এর মান এখানে 2.50 এর মানটা, প্লাস n-1 ইন্টু টি, তাহলে n এর মানটা এখানে 500 -1 ইন্টু ডি, বা ডির মানে এখানে 0.50 ইকুয়াল টু, তাহলে এখানে হবে 2.50 প্লাস 500 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 499, তার সঙ্গে গুণ হবে 0.50 ইকুয়াল টু, তাহলে এখানে আছে 2.50 প্লাস এটা যদি গুণ করি, এবার 499কে যদি 0.50 দিয়ে গুণ করি তাহলে এখান থেকে পেয়ে যাবো 249.50, বা 2.50, তার সঙ্গে যদি 249.50 যোগ করি তাহলে পেয়ে যাবো 252.00, মানে 252। তাহলে এখান থেকে যাবে 252 টাকা। এবার এখানে আরেকটা উত্তর চেয়েছিল যে নলকূপ বসাতে মোট কত খরচ হবে। তাহলে এখানে নলকূপ বসাতে প্রথম মিটার খরচ হচ্ছে 2.50 টাকা, আর দ্বিতীয় মিটার খরচ হচ্ছে 3 টাকা, আর তৃতীয় মিটার খরচ হচ্ছে 3.50 টাকা। তাহলে এইভাবে 500 মিটার বসাতে মোট কত টাকা খরচ হবে। এবার এই যে সমান্তর শ্রেণীর মোট পদ সংখ্যার সমষ্টিকে আমরা SN দ্বারা প্রকাশ করি, আর SN এর সূত্র ছিল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু টি। তাহলে এখানে n এর মানটা হচ্ছে 500 মিটার, 500। তাহলে এই সূত্রে n এর মানটা 500 বসাবো, এর মানটা বসিয়ে দেবো এখানে 2.50, আর ডির মানটা বসাবো 0.50। তাহলে সেখান থেকে পেয়ে যাবো যে নলকূপ বসাতে মোট কত খরচ হবে। তাহলে এখান থেকে পাবো ইকুয়াল টু, তাহলে সূত্র ছিল n/2, n এর মানটা এখানে 500 বসাবো, তাহলে 500/2 ইন্টু 2a, তাহলে 2 ইন্টু এর মানটা বসাবো এখানে 2.50 প্লাস n-1, তাহলে n এর মানটা এখানে 500 বিয়োগ 1 ইন্টু ডি, তাহলে ডির মানটা এখানে ছিল 0.50, তাহলে হবে গুণিত 0.50, এটা পাবো ইকুয়াল টু, বা এখানে ছিল 500/2, আর 2 এর সঙ্গে যদি 2.50 গুণ করি তাহলে যাবে 5.00, প্লাস 500 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে পেয়ে যাবো 499 ইন্টু 0.50 ইকুয়াল টু, এবার 500কে 2 দিয়ে কাটলে এখানে পেয়ে যাবো 250। তাহলে এখানে হবে 250, 5.00 মানে 5, প্লাস বা 499 আর 0.50 গুণ করলে পেয়ে যাবো এখান থেকে 249.50 ইকুয়াল টু 250 ইন্টু, এবার 5-এর সঙ্গে 249.50 যোগ করলে পেয়ে যাবো 254.50 ইকুয়াল টু, বা 250 আর 254.50 গুণ করলে পেয়ে যাবো 63,625 এত টাকা। তাহলে অতএব নলকূপ বসাতে মোট খরচ হবে 63,625 টাকা। এরপরে 34-এর দাগে কোনো অফিস সহকারীর মাসিক বেতনের বাৎসরিক বৃদ্ধি একটি সমান্তর শ্রেণীতে আছে যদি 11তম বছরে তার মাসিক বেতন 20,000 টাকা এবং 29তম বছরে মাসিক বেতন 38,000 টাকা হয়, তবে তার প্রাথমিক মাসিক বেতন এবং মাসিক বেতনের বাৎসরিক বৃদ্ধি নির্ণয় করো। আর 32 বছর চাকরি শেষে যদি সে অবসর গ্রহণ করে তবে অবসর গ্রহণের সময় তার মাসিক বেতন কত ছিল। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে একজন অফিস সহকারীর মাসিক বেতন বৃদ্ধি সমান্তর শ্রেণীতে আছে, আর বলে দিয়েছে 11তম বছরে মাসিক বেতন হয় 20,000 টাকা আর 29তম বছরে মাসিক বেতন হয় 38,000 টাকা। সেখান থেকে ওই ব্যক্তির প্রাথমিক মাসিক বেতন কত সেটা বের করতে হবে, আর মাসিক বেতনের বাৎসরিক বৃদ্ধি সেটা কত বের করতে হবে। আর ওই ব্যক্তি যদি 32 বছর চাকরির শেষে অবসর গ্রহণ করে তবে অবসর গ্রহণের সময় তার মাসিক বেতনটা কত ছিল। তাহলে প্রথমে এখানে ধরে নেব, ধরি তার প্রাথমিক মাসিক বেতন সেটা হচ্ছে এ টাকা, আর মাসিক বেতনের বাৎসরিক বৃদ্ধি সেটাকে ধরে নিচ্ছি ডি টাকা। যেমন সমান্তর শ্রেণীর প্রথম পদ যেটা হয় সেটাকে ধরে নিচ্ছি এ, আর যে সাধারণ অন্তর মানে মাসিক বেতনের বাৎসরিক বৃদ্ধি সেটাকে ধরে নিচ্ছি আমি ডি। এবার বলেছে 11তম বছরের মাসিক বেতন 20,000 টাকা, তাহলে 11তম বছরকে আমরা T11 দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে T11 সমান 20,000 টাকা।
এবার nতম পদের সূত্র ছিল tn সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে 11তম বছর, তাহলে n এর মানটা এখানে 11 বসাবো। তাহলে এখানে হয়ে যাবে বা তাহলে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এর মানে এখানে এর মানটা এখানে a থাকবে প্লাস n মাইনাস ওয়ান, তাহলে n এর মানে এখানে 11 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 20,000। বা তাহলে এখান থেকে পেয়ে যাবো a 11 থেকে 1 বিয়োগ করলে 10, a প্লাস 10 ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাবো 20,000। তাহলে এটাকে দিচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার বলেছি 29তম বছরের মাসিক বেতন হচ্ছে 38,000 টাকা। তাহলে 29তম বছরকে আমরা T29 দ্বারা প্রকাশ করতে পারি, বা TN এর যে সূত্র সেই সূত্রে n এর মানটা 29 বসাবো। তাহলে হয়ে যাবে এখান থেকে বা a প্লাস n মাইনাস ওয়ান, তাহলে 29 মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে ডির মানটা এখানে ডি বসবে ইকুয়াল টু 38,000। বা a প্লাস এবার 29 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে যাবে 28 ডি ইকুয়াল টু 38,000। এটাকে দিচ্ছি 2 নম্বর। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ সমাধান করে সেখান থেকে এ আর ডির মানটা পেয়ে যাবো। তাহলে সেখান থেকে প্রাথমিক মাসিক বেতন এ আর বাৎসরিক বৃদ্ধি ডির মানটা পেয়ে যাবো। এবার এখানে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে দেবো। তাই লিখবো 1 নম্বর বিয়োগ 2 নম্বর করে পাই। তাহলে এটা ছিল 1 নম্বর সমীকরণ, এটা ছিল 2 নম্বর সমীকরণ। এবার বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। এবারে প্লাস এর সঙ্গে মাইনাস এটা কেটে যাবে। বা 10 ডি থেকে যদি 28 ডি বিয়োগ করি তাহলে পেয়ে যাবো মাইনাস 18 ডি ইকুয়াল টু, আর 20,000 থেকে যদি 38,000 বিয়োগ করি তাহলে সেখানে পেয়ে যাবো মাইনাস 18,000। বা ডি ইকুয়াল টু তাহলে এখানে ছিল মাইনাস 18,000, আর মাইনাস 18 যখন ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, আর 18 দিয়ে গেলে 18 একে 18, আর এখানে 3টে শূন্য ছিল তাহলে 3টে শূন্য বসে যাবে। তাহলে ডির মান এখান থেকে পেয়ে যাচ্ছি 1,000 টাকা। এবার এই ডির মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, দিলে সেখান থেকে এর মানটা পেয়ে যাবো। এবার লিখবো ডি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এবার 1 নম্বর সমীকরণ এখানে দেওয়া ছিল a প্লাস 10d ইকুয়াল টু 20,000। এবার ডির মানটা এখানে বসিয়ে দেবো, এখানে বেড়ে চলে যেটা 1,000। তাহলে a প্লাস 10 ইন্টু 1,000 হয়ে যাবে, 10 ডি ছিল তাহলে 10 গুণিত 1,000 ইকুয়াল টু 20,000। তাহলে a প্লাস 1,000 এর সঙ্গে 10 গুণ করলে 10,000 হবে ইকুয়াল টু 20,000। বা এ ইকুয়াল টু বা ডান দিকে ছিল 20,000 আর প্লাস 10,000 যখন ডান দিকে যাবে তখন সেটা মাইনাস 10,000 হয়ে যাবে। বা এ ইকুয়াল টু এবার 20,000 থেকে 10,000 বিয়োগ করলে এ ইকুয়াল টু হয়ে যাবে 10,000। তাহলে এ আর ডির মানটা দরকার ছিল এখানে। তাহলে এখানে চেয়েছিল তার প্রাথমিক মাসিক বেতনটা কত, তাহলে প্রাথমিক মাসিক বেতন এর মানটা হয়ে যাবে 10,000 টাকা, আর মাসিক বেতনের বাৎসরিক বৃদ্ধি ডি যার মানটা বেড়েছে 1,000 টাকা। তাহলে লিখে নেবো অতএব তার প্রাথমিক মাসিক বেতন 10,000 টাকা এবং মাসিক বেতনের বাৎসরিক বৃদ্ধি সেটা হয়ে যাবে 1,000 টাকা। এবার প্রশ্নে আরেকটা উত্তর চেয়েছিল যে 32 বছর চাকরি শেষে সে যখন অবসর গ্রহণ করবে সেই অবসর গ্রহণের সময় তার মাসিক বেতনটা কত হবে। এবার 32 বছর যখন সে চাকরি শেষে অবসর গ্রহণ করবে তাহলে 32তম বছরে তার মাসিক বেতনটা ধরে নিচ্ছি T32, মানে T32 এর মানটা এখানে বের করতে হবে। সমান্তর শ্রেণীর nতম পদের সূত্র ছিল Tn ইকুয়াল টু a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে n এর মানটা যদি এখানে 32 বসাই তাহলে এখান থেকে তার অবসর গ্রহণের সময় মাসিক বেতনটা পেয়ে যাবো। তাহলে T32 সমান হয়ে যাবে a প্লাস, তাহলে এর মানটা এখানে যে প্রাথমিক মাসিক বেতন 10,000 প্লাস n মাইনাস ওয়ান, তাহলে n এর মানটা এখানে 32 বিয়োগ 1 ইন্টু ডি, ডির মানটা হচ্ছে মাসিক বেতনের বাৎসরিক বৃদ্ধি সেটা হচ্ছে 1,000। তাহলে ডির মানটা এখানে বসবে 1,000 ইকুয়াল টু তাহলে এখানে ছিল 10,000, 32 থেকে 1 বিয়োগ করলে যাবে 31, আর তার সঙ্গে যদি 1,000 গুণ করি তাহলে যাবে 31,000, আর 31,000 এর সঙ্গে যদি 10,000 যোগ করি তাহলে যাবে 41,000। তাহলে অবসর গ্রহণের সময় এই ব্যক্তির মাসিক বেতন ছিল 41,000 টাকা। এরপরে 35-এর দাগে একটি বহুভুজের অন্তঃকোণগুলি সমান্তর প্রগতিতে আছে। ক্ষুদ্রতম কোণটি 120 ডিগ্রি এবং সাধারণ অন্তর 5 ডিগ্রি। বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো কিভাবে করবে। এখানে বলেছে একটি বহুভুজের অন্তঃকোণগুলি সমান্তর প্রগতিতে আছে, আর সেই বহুভুজের ক্ষুদ্রতম কোণটি বলে দিয়েছে 120 ডিগ্রি এবং সাধারণ অন্তর সেটা বলে দিয়েছে 5 ডিগ্রি। তাহলে এই যে সমান্তর প্রগতির ক্ষুদ্রতম কোণটি 120 ডিগ্রি, তাহলে প্রথম পদ ধরে নিচ্ছে 120 ডিগ্রি, আর সাধারণ অন্তর যেহেতু 5 তাহলে পরের পদটি হয়ে যাবে 125 ডিগ্রি, কারণ 125 থেকে 120 বিয়োগ করলে 5 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে তারপরের পদটি হয়ে যাবে 130 ডিগ্রি, কারণ 130 থেকে যদি 125 বিয়োগ করি তাহলে 5 ডিগ্রি পেয়ে যাবো। মানে এভাবে 5 করে বাড়তে থাকবে। সেখান থেকে এই যে বহুভুজের বাহু সংখ্যাটা নির্ণয় করতে হবে। এবার বহুভুজের এই যে অন্তঃকোণগুলির সমষ্টি সেটাকে আমরা এসএন দ্বারা প্রকাশ করতে পারি, কারণ এই যে অন্তঃকোণগুলি সেটা সমান্তর প্রগতিতে আছে। তাহলে সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি হয়ে যায় এসএন। এবার আমি ধরে নিচ্ছি যে এখানে বহুভুজের বাহু সংখ্যা n। এবার একটা সূত্র ছিল যে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হয়ে যায় 2 × n - 2 × 90 ডিগ্রি। এটা ক্লাস 8 একটা উপাদ্য ছিল তোমাদের, যে বহুভুজের যদি বাহু সংখ্যা n হয় তার অন্তঃকোণগুলির সমষ্টি হয়ে যায় 2 × n - 2 × 90 ডিগ্রি। তাহলে এসএন এর সঙ্গে সমান করে দিতে পারবো 2 × n - 2 × 90 ডিগ্রি। বা এসএন এর একটা সূত্র ছিল n/2 × 2a প্লাস n - 1 ইন্টু ডি, এই সূত্র ছিল ইকুয়াল টু, তাহলে এখানে ছিল n - 2 ইন্টু 90 ডিগ্রির সঙ্গে 2 গুণ করলে হয়ে যাবে 180 ডিগ্রি। বা
এন বাই টু ইন্টু, তাহলে টু এ ছিল, তাহলে টু ইন্টু এর মানটা হচ্ছে প্রথম পদ যেটা 120 ডিগ্রি, প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি হচ্ছে সাধারণ অন্তর 5 ডিগ্রি, ইকুয়াল টু এন মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি, বা এন বাই টু ইন্টু, তাহলে 120 সঙ্গে 2 গুণ করলে 240 হয়ে যাবে এত ডিগ্রি, প্লাস 5 দিয়ে যদি গুণ করি তাহলে যাবে 5n মাইনাস 5 থেকে 5 এত ডিগ্রি পেয়ে যাবো, ইকুয়াল টু এন মাইনাস টু ইন্টু 180, বা এন বাই টু ইন্টু, বা 240 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে যাবে 235, আর এখানে ছিল 5n, তাহলে 5n প্লাস 235 পেয়ে যাবো, মাথায় ডিগ্রি দিতে পারি নাও দিতে পারি, ইকুয়াল টু, তাহলে এখানে ছিল এন মাইনাস টু ইন্টু 180, বা এন বাই টু ইন্টু, বা এখান থেকে 5 কমন নিয়ে নিতে পারি, তাহলে 5 কমন নিলে এখানে থাকবে এন প্লাস, আর এখান থেকে যদি 5 কমন নিই 5 4 20, 3 23, আর 35 হবে 5 7 35, ইকুয়াল টু এন মাইনাস টু ইন্টু 180, বা তাহলে এখানে রয়েছে এন ইন্টু এন প্লাস 47, তাহলে এন ইন্টু এন প্লাস 47, আর এখানে ছিল 5/2, এবার 5/2 যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন উল্টে যাবে 2/5 হয়ে যাবে, তাহলে এখানে ডান দিকে ছিল n বাই টু ইন্টু 180 গুণিত, এবার 5/2 যখন ডান দিকে যাচ্ছে তখন হয়ে যাবে 2/5, 5 দিয়ে কাটলে 5 3 15, তাহলে থাকছে 3 আর 0 হবে 30, 5 6 30, তাহলে 36 পেয়ে যাবো এখান থেকে, বা এন স্কোয়ার প্লাস, তাহলে গুণ করলে এন এর সঙ্গে এন গুণ করলে এন স্কোয়ার, আর 47n হয়ে যাবে, ইকুয়াল টু এখানে 36 দুগুণে 72, তাহলে 72 সঙ্গে এন গুণ করলে হয়ে যাবে 72n মাইনাস, আর 72 দুগুণে 2 দুগুণে 4 2 7 14, 140 পেয়ে যাবো, বা এন স্কোয়ার প্লাস, তাহলে 47n আর প্লাস 72n যখন বাম দিকে আসবে তখন মাইনাস 72n হবে, মাইনাস 41 বাম দিকে এলে প্লাস 140 হয়ে যাবে, ইকুয়াল টু 0, বা এন স্কোয়ার বা 47 থেকে যদি 72 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 7 5 12, 4 5 6 25n, মাইনাস হয়ে যাবে এখানে প্লাস 140 সমান 0, এবার এখানে মিডিল টার্ম করতে হবে, তার মানে 144কে ভেঙে 25 মিলাতে হবে, এবার 144কে ভাঙলে পাচ্ছি 4টে 2 আর 2টো 3, বা 4টে 2 গুণ করলে হবে 16, আর 2টো 3 গুণ করলে হবে 3 3 9, বা 16 আর 9 যোগ করলে 25 পেয়ে যাবো, তাহলে এখান থেকে পেয়ে যাবো, বা এন স্কোয়ার মাইনাস 16n মাইনাস 9n প্লাস 144 ইকুয়াল টু 0, বা এই দুটো থেকে এন কমন নিতে পারি, তাহলে এন কমন নিলে এখানে থাকবে এন মাইনাস, এখানে থাকবে 16 মাইনাস, আর এই দুটো থেকে মাইনাস 9 কমন নিলে এখানে থাকবে এন মাইনাস 16 ইকুয়াল টু 0, বা তাহলে এখানে একটা হবে এন মাইনাস 16 আর একটা হবে এন মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাবো হয় এন মাইনাস 16 সমান 0, অথবা এন মাইনাস 9 সমান 0, বা এন সমান, তাহলে মাইনাস 16টা হয়ে যাবে প্লাস 16, বা এন সমান মাইনাস 9টা হয়ে যাবে প্লাস 9, এনটা ধরেছিলাম বাহু সংখ্যা, তাহলে বাহু সংখ্যা 16 হতে পারে বা বাহু সংখ্যা 9 হতে পারে।